নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ আন্তর্জাতিক বিভাগে ভোট পরবর্তী বাংলাদেশের রাজনীতি নিয়ে দেখুন বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে বাংলাদেশের নির্বাচন এবং পরবর্তী পরিস্থিতি। পঙ্কজ সরণের লেখা অবলম্বনে আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। বলে রাখি যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনীতি, অর্থনীতি এবং ভূ রাজনীতি বিষয়ে এই প্রতিবেদনটা লিখেছেন পঙ্কজ সরণ। লেখাটা প্রকাশিত হয়েছে ভারত ভিত্তিক চিন্তন গোষ্ঠী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ওয়েবসাইটে গত বৃহস্পতিবার। লেখক পঙ্কজ সরণের পরিচয় হচ্ছে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র কৌশলগত এবং জাতীয় নিরাপত্তা বিষয় নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি বাংলাদেশের ঢাকায় ভারতের হাই কমিশনার এবং রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত ছিলেন। বর্তমানে তিনি নিরাপত্তা এবং কৌশল বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ন্যাটস্ট্যাটের আহ্বায়ক। পঙ্কজ সরণ লিখেছেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবছরের 7ই জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। যেমনটা ধারণা করা হচ্ছিল ঠিক তেমনটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছেন। এর মধ্যে দিয়ে তিনি পঞ্চম মেয়াদে ক্ষমতা ধরে রাখলেন। 1996 থেকে 2001 সাল পর্যন্ত প্রথম মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন শেখ হাসিনা। পরে 2008 থেকে 2023 সাল পর্যন্ত টানা 3 মেয়াদে দায়িত্ব পালন করেন। 7ই জানুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক এবং সুষ্ঠু হয়নি বলে অভিযোগ রয়েছে। এই নির্বাচন ঘিরে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়েছিল, তবে তাদের সেই দাবি মেনে নেওয়া হয়নি। শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের পথে হাঁটে বিএনপি। তবে বাংলাদেশ সরকার নিজেদের দিক থেকে সংবিধান মেনে চলার সিদ্ধান্ত নেয় এবং নির্বাচনের দিকে এগিয়ে যায়। নির্বাচন প্রক্রিয়া যেন নাশকতা বা রাজপথে কোনো ধরনের সহিংসতার জেরে বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয় হাসিনা সরকারের পক্ষ থেকে। 7ই জানুয়ারির নির্বাচন ত্রুটিমুক্ত ছিল না। বিরোধী দল নির্বাচনে অংশ নিলে মানুষ নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পেত, আর সেটা তাদের অধিকার। বিএনপির নির্বাচন বর্জনটা ছিল দুর্ভাগ্যজনক এবং গণতান্ত্রিক রীতির যে চেতনা তার পরিপন্থী। কারণ কোনো দেশে রাজনৈতিক বিরোধী থাকার অর্থ হলো সরকারকে চ্যালেঞ্জ করা এবং ভোটারদের সামনে বিকল্প পথ তুলে ধরা। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ না নিলে রাজনৈতিক দলগুলো টিকে থাকতে পারে না। বিএনপি মনে হচ্ছে পথ হারিয়েছে এবং দলটা কী লক্ষ্য অর্জন করতে চায় তাও স্পষ্ট নয়। এই রকম পরিস্থিতিতে যে প্রশ্নটা সামনে চলে আসছে তা হলো আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা এবং দেশের জন্য সবচেয়ে উপযুক্ত একটা সরকার কাঠামো। উদাহরণ হিসেবে বলা যেতে পারে চীন এবং রাশিয়ার কথা। তারা যে গণতন্ত্রের দাবি করে তা পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্য নয়। ইরানের অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ইতিহাস রয়েছে, কিন্তু ইরানের শাহের সঙ্গে কাজ করে পশ্চিমারা যে স্বাচ্ছন্দ্য পেত তা হারানোর অসন্তোষ তাদের মনে রয়েছে এখনো। ইরানে বর্তমানে নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে যে ফলাফল আসছে তাও পশ্চিমাদের পছন্দ নয়। মিশরে একমাত্র অবাধ এবং সুষ্ঠু যে নির্বাচন হয়েছিল তাতে মুসলিম ব্রাদারহুড জয় পেয়েছিল, কিন্তু পশ্চিমাদের যোগসাজশে সেই দেশে দ্রুতই গণতন্ত্রকে দমন করা হয়। তখন থেকেই মিশর সামরিক একনায়কতন্ত্রের দিকে ফিরে গিয়েছে, যারা পশ্চিমাদের প্রতি বন্ধুত্ব সুলভ। বিশ্বে বিভিন্ন ধরনের গণতন্ত্রের উদাহরণ রয়েছে। একটা দেশের জন্য কোন ধরনের সরকার কাঠামো সবচেয়ে উপযুক্ত হবে সেই প্রশ্নের সবচেয়ে ভালো জবাবটা দিতে পারে সেই দেশের জনগণ। সাধারণত সময়ের সঙ্গে সঙ্গে নানা পরিবর্তনের মধ্যে দিয়ে এটা নির্ধারিত হয়। প্রতিটা দেশের ভেতরেই বিপ্লব সংঘটিত হয় এবং পরিবর্তন আসে। এর মধ্যে দিয়ে নির্ধারিত হয় দেশটা কিভাবে শাসিত হবে এবং ক্ষমতার হাতবদল কোন প্রক্রিয়ায় হবে। কোনো দেশ অন্যদের অনুকরণ করে, আবার কোনো দেশ ভেতর থেকেই নিজেদের সরকার কাঠামো খুঁজে নেওয়ার পথে হাঁটে। বিতর্ক এখন শেষ।
নতুন একটা সরকার এবং মন্ত্রিসভা বাংলাদেশে শপথ গ্রহণ করেছে। বাংলাদেশের এখন কাজে ফেরার এবং গত 1 বছর বা তার বেশি সময় ধরে যে অনিশ্চয়তা ছিল তা পেরিয়ে এগিয়ে যাওয়ার সময়। নতুন সরকারের সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলো সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালোভাবে অবগত আছেন। এই সব চ্যালেঞ্জ দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশকে এমন একটা প্রবৃদ্ধির হার বজায় রাখতে হবে যেটা দেশের মানুষের আয় বাড়াবে, কাজের সুযোগ তৈরি করবে এবং 17 কোটি মানুষের ক্রমবর্ধমান আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। এই সব লক্ষ্য পূরণে সুষ্ঠু এবং বিচক্ষণ শাসন ব্যবস্থার প্রয়োজন রয়েছে। সামাজিক দিক থেকে একটা জাতীয় পরিচয় গড়ে তোলার কাজ চলমান। বাংলাদেশে সম্পূর্ণ নতুন একটা প্রজন্ম বসবাস করছে। যেভাবে তাদের মন মানসিকতা গড়ে উঠছে এবং যেভাবে তারা নিজেদের দেখছে সেটা নীরবে তাদের ভবিষ্যতের ভিত গড়ে দিচ্ছে। পঙ্কজ সরণ লিখেছেন, বাংলাদেশ বিভিন্ন সময়ে অভ্যুত্থান, সহিংসতা এবং অস্থিতিশীলতার মধ্যে দিয়ে গিয়েছে। জাতিকে রাজনৈতিকভাবে পরিপক্কতার দিকে নিয়ে যেতে একটা শক্ত হাতের প্রয়োজন। একটা শক্ত হাতের প্রয়োজন মুক্তিযুদ্ধের চেতনায় শক্তিশালী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলতে। এটা কোনো সহজসাধ্য কাজ নয়। এমনকি সবচেয়ে উন্নত দেশগুলোর জন্যও এই কাজ যে কঠিন তা অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে। উন্নয়নের একটা মূল পূর্বশর্ত হচ্ছে নিরাপত্তা এবং আইনের শাসন। সমাজ থেকে সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং মৌলবাদ নির্মূলে সাহসী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যেসব বিষয়ে অগ্রাধিকার দিচ্ছেন তার মধ্যে একটা হলো ধর্মের প্রতি মানুষের একটা মধ্যপন্থী দৃষ্টিভঙ্গি তৈরি করা এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন। এই ক্ষেত্রে এখনও অনেক কিছু করা বাকি আছে এবং এটা তার নজরে থাকবে বলেই মনে হয়। আফগানিস্তান এবং পাকিস্তানের পরিণতি সম্পর্কে তিনি ওয়াকিবহাল। মডেল হিসাবে সৌদি আরব বা তুরস্কের চেয়ে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার দিকে তার নজর বেশি। দেশের জনগণের কাছে আওয়ামী লীগ যে বার্তা দেবে এবং জনগণের কাছে যে দৃষ্টান্ত স্থাপন করবে সেই অনুযায়ী দলটাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জামাতি ইসলামী এবং তাদের সহযোগীদের জন্য এটা প্রযোজ্য। বাংলাদেশের সব রাজনৈতিক দলে বদল আসছে। এই দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ছাড়াও বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলও রয়েছে। ইসলামী বিশ্বের মধ্যে বাংলাদেশ কিভাবে নিজেকে সংজ্ঞায়িত করবে, ভারতের ক্ষেত্রে কিভাবে নিজেদের তুলে ধরবে, সেই ব্যাপারে তারা যে সিদ্ধান্ত নেবে সেটা হবে মৌলিক। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য। এভাবেই ভারতের সঙ্গে সম্পর্কটা বাংলাদেশের পররাষ্ট্র নীতির পাশাপাশি অভ্যন্তরীণ নীতির ওপরেও নির্ভরশীল। বাংলাদেশ যদি তার আশপাশের ভারতীয় রাজ্যগুলোয় ঘটে যাওয়া ঘটনাগুলো নিবিড়ভাবে অনুসরণ করে তাহলে ভারতও বাংলাদেশের ঘটনাবলী অনুসরণ করবে। এটা এমন একটা বাস্তবতা যা সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুই দেশই মেনে নিয়েছে। এটা নেতিবাচক কোনো বিষয় নয়, বরং সীমান্তের দুই পাশের মানুষের উন্নয়নের জন্য একটা সুযোগ হিসেবে দেখা যেতে পারে। আগামী 5 বছরে দুই দেশেই বর্তমান নেতৃত্ব ক্ষমতায় থাকবে বলে মনে হচ্ছে। এর ফলে দুদেশের মধ্যে চলমান উদ্যোগ এবং প্রকল্পগুলো শেষ করার একটা ভালো সুযোগ পাওয়া যাবে। একই সঙ্গে দুদেশের আরও বড় পরিসরে একসঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা বাড়াবে। এই সম্পর্কে আর 10টা সম্পর্কের মতোই সবসময় মতভেদ, অমীমাংসিত সমস্যা এবং প্রত্যাশা পূরণ না হওয়ার মতো বিষয়গুলো থাকবে। ভারতের উচিত হবে বাংলাদেশের সমাজের সব অংশের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করা। একই সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দেশটার সঙ্গে সহযোগিতার সম্পর্ক জোরদার করা। ভারত এবং বাংলাদেশের মধ্যে পারস্পরিক কোনো সামরিক হুমকি নেই, তবে আরও জটিল কিছু বিষয় রয়েছে যেগুলো হুমকি হয়ে দাঁড়াচ্ছে। অভ্যন্তরীণ কিছু বিষয় রয়েছে যা দুদেশের ওপরেই প্রভাব ফেলতে পারে। এর মধ্যে রয়েছে পরিচিত কিছু সমস্যা, যেমন সংখ্যালঘুদের প্রতি মনোভাব, অবৈধ অভিবাসন, সন্ত্রাসবাদ এবং বিদ্রোহ। দুদেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক টেকসইভাবে এগিয়ে নিতে ভারতকে বড় বিনিয়োগ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশকে ইতিবাচকভাবে কাজ করতে হবে। সরবরাহ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট বিষয়গুলো বহুমুখী করতে হবে যাতে বাংলাদেশের আয় এবং কর্মসংস্থান বাড়ানোর যে লক্ষ্য তা অর্জনে ভারত সক্রিয় অংশীদার হতে পারে এবং বাংলাদেশ ভারতে রপ্তানি বাড়াতে পারে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ
এবং মূল্যস্ফীতির কারণে বাংলাদেশ হয়তো চাপের মুখে পড়তে যাচ্ছে, এই বিষয়ে ভূমিকা পালনের জন্য ভারতের প্রতি আহ্বান জানানো হতে পারে। বাংলাদেশকে সহায়তা করার একমাত্র উপায় হবে রুপিতে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়ানো। জ্বালানি, টেলিযোগাযোগ, সাগর, নদী, আকাশ এবং রেল খাতে যোগাযোগ আরও বাড়ানো যেতে পারে। দুদেশের সীমান্তবর্তী অবকাঠামোর উন্নয়ন অব্যাহত রাখা এবং ভ্রমণ সহজসাধ্য করাটাও জরুরি। 2026 সালে গঙ্গার জল বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এর ফলে দুদেশের মধ্যে জল বন্টনের বিষয়টা আবারও সামনে আসবে। দুদেশের অভিন্ন নদীগুলোর জল বন্টন করেই শুধু সমাধান পাওয়া যাবে না, নদীগুলোর জলের ঘাটতিও ভাগ করে নিতে হবে। যে ব্রহ্মপুত্র নদ দিয়ে বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ জল যায়, সেটার উৎপত্তি স্থল কিন্তু চীনে। তাই বন্যার মৌসুম সহ অন্যান্য সময়ে এই নদের জলের প্রবাহ এবং জল ব্যবস্থাপনার জন্য চীনের সহায়তা প্রয়োজন। জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়ন দুই দেশের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে যাচ্ছে, তাই দুদেশেরই সহযোগিতার হাত বাড়াতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারো সঙ্গে শত্রুতা নয়। চীন এবং যুক্তরাষ্ট্রের প্রতিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নীতি কাজে লাগাচ্ছেন। যদিও আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে শীতল সম্পর্ক এবং এর বিপরীতে চীনের দিকে গভীরভাবে ঝুঁকে যাওয়ার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা এই নীতি অনুযায়ী পাওয়া যায় না। তবে সরকারের নতুন মেয়াদ বাংলাদেশকে এই সব সম্পর্ক পুনরায় সাজিয়ে নেওয়ার একটা সুযোগ করে দেবে। এর জন্য দেশটাতে চীনের ওপর নির্ভরশীলতা কমাতে হবে এবং পশ্চিমাদের সঙ্গে দূরত্ব কমাতে হবে। পশ্চিমা দেশগুলোই বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় বাজার, সেখান থেকেই বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে। আর বিশ্ব ব্যবস্থার সঙ্গে একীভূত হওয়ার সবচেয়ে বড় সুযোগটা আসবে এই পশ্চিমাদের হাত ধরেই। উন্নয়নের অংশীদার করার আড়ালে চীন বাংলাদেশকে ব্যবহার করতে চাইছে। ভারতকে কৌশলগতভাবে চাপে রাখার বেইজিংয়ের যে প্রচেষ্টা, তার একটা অংশ করতে চাইছে বাংলাদেশকে। ভারত এমনটা হতে দেবে না। আর বাংলাদেশ যে এভাবে নিজেকে ব্যবহার হতে দেবে তা যৌক্তিকও নয়। বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়েও ভালো আভাস পাওয়া যাচ্ছে না। মিয়ানমারের অভ্যন্তরীণ নানা সমস্যার কারণে দেশটার সঙ্গে এই নিয়ে বাংলাদেশের সংলাপ বাধাগ্রস্ত হচ্ছে। রোহিঙ্গাদের উপস্থিতি এবং সংখ্যার দিক দিয়ে তাদের বাড়তে থাকা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একসময় এটা ভারতের জন্যেও একটা চ্যালেঞ্জ হয়ে উঠবে। ভারতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে পরীক্ষার মুখে ফেলবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছে নেই ভারতের। সাফ কথা হলো, বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তাদের সঙ্গে কাজ করা ছাড়া ভারতের সামনে আর কোনো পথ খোলা নেই। আর ভারত তা করবেও। তবে শেখ হাসিনার ক্ষমতায় থেকে যাওয়ার মধ্যে দিয়ে ভারত ঢাকায় এমন একজনকে পেয়েছে যিনি এই অঞ্চলে একটা অংশীদারত্বের ভবিষ্যতে বিশ্বাস করেন। এই সুযোগ ভারতের কাজে লাগাতে হবে। একই সঙ্গে ভারত বাংলাদেশ অটুট সম্পর্কের পারস্পরিক সুবিধার প্রতি শেখ হাসিনার যে বিশ্বাস, তার প্রতিদান দিতে হবে ভারতকে, লিখেছেন পঙ্কজ শরণ। তো আপাতত শেষ করছি। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আমাদের এখন প্রায় প্রতিদিনই একটা অভিযোগ শুনতে হয় যে নিউজ নির্ভীকের খবর নাকি অনেকের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না। একদম ঠিক কথা, কিন্তু এর উত্তর কি দেব আমরা? এটা তো সম্পূর্ণত ইউটিউব আর ফেসবুকের নিজস্ব রেকমেন্ডেশনের ব্যাপার। তাই আমরা শুধু বলতে পারি যে সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান নিয়মিত দেখুন। অনিয়মিত দর্শকদের কাছে খুব কমই রেকমেন্ড করে ইউটিউব বা ফেসবুক। অতএব নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন। দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান, তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, আর কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মাঝে মধ্যে দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতি নিয়ে নানা
ছোট বড় খবর এবং প্রতিবেদন, এছাড়াও অনিয়মিতভাবে থাকে আরও কিছু অনুষ্ঠান, আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং মিছিল, সভা সমাবেশ, এমনকি মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্নধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার। আপনিও ইচ্ছা করলে আপনার যে কোনো অনুষ্ঠান, তা সে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠন হোক বা যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক, সেই সব অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন। ভিডিওর সঙ্গে এবং ডেসক্রিপশন বক্সে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকে, সেই ইমেইলে আমন্ত্রণ জানাতে পারেন। তাই বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।